করে তারা কিন্তু এই স্বর্ণের তাঁতীবাজার ক্ষেত্রে তাদের একটা বিবের যোগাযোগ আছে। এই যোগাযোগের প্রেক্ষিতেই যে আমাদের যে এই মামলার বাদী এবং ভিকটিম রঞ্জন চন্দ্র সিংহ, তো উনি যখন এই যে তাঁতীবাজার এলাকায় যাওয়ার পরে তার কিছু স্বর্ণ এখানে কেনাবেচা করে এবং সাথে কিছু 4 ভরির মতো স্বর্ণ ছিল, টাকা ছিল 4 লক্ষ টাকা। এটা নিয়ে যখন সে পল্টন এলাকায় আসে, এখানে হঠাৎ করে যখন মেট্রো রেলে উঠতে লাগে তখন ওইখানে র্যাব পরিচয়, র্যাবের পোশাক পরিহিত অবস্থায় 3-4 জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো বলে জোরপূর্বক তাকে একটা মাইক্রো বাসে উঠায়, সাদা মাইক্রো বাস। তারপরে তাকে এখান থেকে নিয়ে চলে যায় প্রায় কাশপুর ব্রিজের ওদিকে, ওখানে গিয়ে তার টাকা পয়সা এসে নিয়ে সব ওখানে হাত পেতে নেমে দেয় আর কি। তো এই ঘটনার প্রেক্ষিতে আমাদের কাছে যখন এটা আসে তখন আমরা এটা নিয়ে কাজ করি। আমরা লোকাল কিছু সোর্স আর বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা ল্যাক্সেল সংগ্রহ করি বা যেটাই হোক আমরা এই ব্যবহার করে আমরা এটা ডিটেক্ট করি। ডিটেক্ট করার পরে এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল মোটামুটি সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হয় খুবই অল্প সময়ের মধ্যে। এর মধ্যে আমরা এই যে তাদের একটা ফাঁদ পাতার পরে আমরা গত 3 দিন যাবত তাদেরকে কিন্তু তাদের পিছনে আসি এবং তাদের অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখতেছিলাম। তারা কিন্তু প্রতিনিয়তই এই কাজগুলো করে যাচ্ছে, মানে এই যে ডাকাতি করা বা যে বিশেষ করে ওই কেন্দ্রিক মানে যে তাঁতীবাজার কেন্দ্রিক যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তারা এই কাজগুলো করে। তাদের 4-5টা সংঘবদ্ধ চক্র আছে, বিভিন্ন এলাকায় কাজ করে এবং এদের কিছু নেতা আছে যারা এটা সমন্বয় করে। তো এদেরকে এখন আইডেন্টিফাই করা হচ্ছে, সবাইকে আমরা ধরতে পারছি এখন না, এখন পর্যন্ত আমরা 8 জনকে ধরেছি। আপনারা দেখবেন যে এই 8 জন হচ্ছে বিভিন্ন এলাকা, কেউ মানিকগঞ্জ বাড়ি, কারো বাড়ি পটুয়াখালী, কারো বাড়ি বরিশালে, কারো বাড়ি নীলফামারীতে, এরকম বিভিন্ন জন এখানে আসছে। এর মধ্যে যারা আছে যে এই তাঁতীবাজার কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে ওখানে যে ব্যবসায়ীরা যায়, এই ব্যবসায়ীরা গেলে ওইখান থেকে ওই কর্মচারী যারা থাকে কর্মচারীরা কিন্তু সব কিছুই জানে, কি পরিমাণ মালামাল নিয়ে আসলো, মানে স্বর্ণ নিয়ে আসছে, তার কাছে কি পরিমাণ টাকা আছে, যেটা দেখে একটু বড় ধরনের বড় পার্টি, এটার সাথে সাথে কিন্তু ওই চক্রকে তারা বলে দেয়। মানে দোকানের কর্মচারী যারা আছে তারাই কিন্তু এটা হচ্ছে মেইন সোর্স এবং কারিগর। এই কারিগররাই কিন্তু সবকিছু করে দিচ্ছে এবং সাথে সাথে এদের কাজ হচ্ছে যখনই এরকম একটা সোর্স বা তথ্য পাইলো তখনই কিন্তু এই ডাকাত দল তখন গ্রুপ হয়ে ভাগ হয়ে তারা এই কাজগুলো করতেছে এবং এটা প্রতিনিয়ত করতেছে। তো আমরা এটা সার্ভেলেন্সে রাখছি। এই যে এখন পর্যন্ত যে 8 জনকে আমরা ধরেছি তাদের নামে এর আগেও ইতিপূর্বে অনেকগুলো অসংখ্য মামলা আছে, এই যে ছিনতাই বা ডাকাতির মামলা আছে। তারাও যেহেতু ওই যে র্যাব পরিচয়ে বা ডিবি পরিচয়ে কাজগুলো করে থাকে, নির্বিঘ্নে করে, একেবারে দিনের আলোতে, এমন না যে রাতের বেলায় করে, দিনের আলোতে করে। তো আমরা 8 জনকে ধরেছি, তাদের কাছ থেকে এই র্যাবের পরিহিত যে পোশাক, তারপরে যে হ্যান্ডকাপ, সিগন্যাল লাইট, তারপরে আর একটা জিনিস যেটা হয়তো আপনারা হয়তো এটা তো আসলে সবাই ভয় পাবে যে পিস্তল, অবিকল একেবারে ওই যে অরিজিনাল পিস্তলের মতো, আসলে পিস্তল না, খেলনা পিস্তল, কিন্তু ওইটা তারা ব্যবহার করতেছে। তো এইটা ব্যবহার করে দেখা ভিকটিম বা যে আমরা আসলে যখন এই ধরনের একটা চক্রের ফাঁদে পড়ি তখন তো আসলে স্বাভাবিকভাবে সে তো একটু খুবই প্যানিকড থাকে এবং এটা দেখে তো তখন মনে করবে যে এটা অরিজিনালি পিস্তল। তো এইভাবে তারা ব্যবহার করে তারা কিন্তু দিনের পর দিন ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, মানুষের সম্পদ নিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে এটা জাস্ট জানান দেওয়া যে এই যে যারা কাজ করতেছে বিভিন্ন চক্রগুলো, এগুলো আমাদের মোটামুটি আমরা সার্ভেলেন্সে রাখছি। তাদেরকে আমরা আমাদের মোটামুটি বেশ কয়েকটা চক্র আছে, এটা আমরা আইডেন্টিফাই করেছি। আর এই সব ক্ষেত্রে যারা এই ব্যবসাগুলোর সাথে যারা জড়িত তারা যেন একটু সজাগ থাকে, আর যারা ব্যবসা করতেছে তাঁতীবাজার কেন্দ্রিক তাদের যেন তাদের কর্মচারী যারা আছে প্রত্যেকের, এটা নিয়ে আমরা কাজ করতেছি, এই কর্মচারীগুলোর ব্যাপারে যেন তারা নিজস্বভাবে ভেটিং করে প্রয়োজন হলে পুলিশের হেল্প নিয়ে যদি এটা কনফার্ম হয়ে তারা যেন এই কর্মচারীদের রাখে। তখন এই কর্মচারীগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় তথ্য দিয়ে তাদের এই কাজগুলো করাচ্ছে। এই হচ্ছে মূল মেসেজ, এটার জন্য কিন্তু আমার এখানে একটু আশা। এটাই হচ্ছে আমার এখন পর্যন্ত এই যে সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা হয়তো পাবেন, এখানে আমাদের কি উদ্ধার আছে, ছবি আছে, আর তাদের নামগুলো দেওয়া আছে। এই হচ্ছে আজকের মোটামুটি ছোট করে একটা ব্রিফিং। না, এটা একেবারে হচ্ছে মানে যেটা ওই যে ছিনতাইকারী বা ডাকাত চক্র, এর সাথে অন্য কোনো রকম আমরা কোনো কিছু পাইনি। এটা নিজস্ব স্বার্থে এরা বিভিন্ন সময় দেখা গেল জেলে থাকার কারণে একসাথে জেলে থাকছে,
বা একই এলাকার কিছু লোকজন খারাপ লোকজন যারা ঢাকাতে এসে অবস্থান করতেছে, এলাকায় তো তাদের সম্পর্কে খোঁজ নিলে জানা যাবে তারা একেবারে ওই যে ওই চুরি ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত ছিল। তো এরাই কিন্তু একসাথে হয়ে এই কাজগুলো করতেছে, এর সাথে কোনো রাজনীতি বা অন্য কোনো সম্পর্ক আমি পাই নাই এখনো পর্যন্ত। আইন শৃঙ্খলা পরিচয় আমরা দেখতেছি বিভিন্নভাবে এখন এই যে ডাকাতি চুরি ছিনতাই বাড়ছে এবং বিশেষ করে র্যাব পরিচয়ে অনেকগুলো বাস আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কারণ এর সাথে কি আইন শৃঙ্খলা বাহিনীও সদস্যরাও জড়িত রয়েছে? এর আগে যেটা আমরা বেশ কয়েকটা ঘটনায় আমার এলাকায় যেটা দেখেছি, যেটা ধানমন্ডি এলাকায় বা যে মোহাম্মদপুরে কিছু লোক যেটা আমরা নিয়ে কাজ করেছিলাম, এগুলো যে আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য যারা ছিল বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছে, সে পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, বিজিবি, আর্মি, সবারই এরাই কিন্তু এর সাথে অনেকেই জড়িত আছে। তো এইটাতে আমরা এটা পাই না, এটা একটু ভিন্ন রকমের। এটা হচ্ছে এখানে এখনো পর্যন্ত এরকম কোনো কিছু আমরা পাই না। এটা জাস্ট এরা এই কাজে এরা পেশায় এটা। মাসুদ ভাই, এখন আমি মূল হোতাটা আমি বলি, মূল হোতার কাজ যেগুলো আছে যে মিন্টু হালদার এবং এর সাথে আরেকজন আছে, ওই দুইটা হালদার আছে, নির্মল হালদার, এগুলো মোটামুটি সমন্বয় করে। তবে মূল যেটা এদের হচ্ছে 4-5টা গ্রুপ, এই চক্রের 4-5টা গ্রুপ আলাদা আলাদা কাজ করে এবং মাঝে মাঝে একত্রিত কাজ করে, এটা যখন যেটা সময় প্রয়োজন এরা করে আর কি। এদের সমন্বয়ক যারা ছিল, যে আছে, তাকে আইডেন্টিফাইড কিন্তু এখনো পর্যন্ত আমরা ধরতে পারি। তবে ওটা আমাদের ইয়েতে আছে, ভাবো মানে কাজীবাজার কেন্দ্রিক মোট 5টা গ্রুপ সক্রিয় আছে, 4-5টা গ্রুপ সক্রিয় আছে। 4-5টা বলা যাবে না, এরা 4-5টা গ্রুপে ভাগ হয়ে আমাদের সদস্য কত সক্রিয়? এক একটা গ্রুপে 7-8 জন থাকে, এক একটা গ্রুপে 7-8 জন থাকে। আপনি বলেছেন যে কর্মকর্তা যারা আছে তারা এদের সাথে সংশ্লিষ্ট, কোনো ব্যবসায়ী কি সংশ্লিষ্টতা পেয়েছেন? আর পাশাপাশি এটা মানে কোনো ব্যবসায়ী সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পেয়েছেন কিনা? এবং ব্যবসায়ী তো ভিকটিম হচ্ছে ব্যবসায়ী বা ব্যবসায়ের সাথে যারা হয়তো ব্যবসার প্রতিনিধি যে আছে সে ভিকটিম হচ্ছে। এখন ব্যবসা করতেছে, মনে করেন যে এই বসুন্ধরা কনভেনশন সেন্টারে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার কোনো একটা প্রতিনিধিকে ঘরে পাঠাচ্ছে। এখন সেই ব্যবসায়ী তো আর এটা তারই তো জিনিসপত্র, মালামাল তার। এটা হয়তো বা যে ওই যে এই যাকে পাঠালো সে হয়তো দু একটা জায়গায় থাকতে পারে, আমি জানি না। তবে আমরা এখন পর্যন্ত যেটা আমরা পাইছি যে এটা ওই কর্মচারীগুলো এই তথ্যগুলো দিচ্ছে, অন্য কোনো কাজ না, কাজ একটা, সেটা হচ্ছে তথ্যগুলো দেওয়া। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি বলেছেন যে পিস্তলগুলো ইউজ করতেছে সেটা হচ্ছে আপনার ফেক। এখন তারা যে পোশাকটা ইউজ করতেছে সেই পোশাকটা ফেক কিনা বা এই ফেক পোশাকটার যোগান কারা দিচ্ছে, আর যদি পোশাকটা রিয়েল হয়ে থাকে তাহলে এর সাথে র্যাবের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা আছে কিনা? না, এরকম র্যাবের কর্মকর্তার সাথে এরকম বিভিন্ন ভাবে এই যে পোশাকগুলো আমাদের তো আসলে বিভিন্ন ভাবে সংগ্রহ করার সুযোগ আছে। পোশাক আপনিও বানাইতে পারবেন, এটা হচ্ছে যে আপনার টেলার দিয়ে বানাতে পারবেন। এরকম একটা আসলে কিছু কাছাকাছি হয়তো বা একেবারে আমরা যেটা যেভাবে করতেছি ঠিক সেইভাবে না, কাছাকাছি। মানে আপনি দেখলে তো আসলে বুঝবেন না, বাইরে থেকে আপনার সিভিল লোকজন তো আসলে বুঝবে না। এখন আমার এখানে রিবন আছে, রিবনে কোনটা কি আছে এটা তো হয়তো আমি বুঝবো, কিন্তু আপনারা কিন্তু ওইভাবে বুঝবেন না। ওটা মোটামুটি এটা নিয়ে কাজ করতেছে। এই কয়েকদিন আগে যে র্যাবের একটা ব্রিফিং হলো, সাতক্ষীরার ওই দুজন ব্যবসায়ী যাচ্ছিল, এটা কি ওই ঘটনারই 8 জন কি? না, এটা একবারে ফ্রেশ, এগুলো আলাদা একেবারে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ভাটারায় যে 22 জন আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে ধরা হয়েছে, এই বিষয়টা নিয়ে স্যার বলুন। প্রিয় সাংবাদিকবৃন্দ, তিনজন যে মারা হলো একই পরিবারের মারা গেল, যে আপনার একটা হোটেলে, ওইটার কি কোনো অগ্রগতি আছে কি? ওইটার অগ্রগতি বলতে ওটা পিবিআই কে দেওয়া হয়েছে তদন্তের জন্য। তো আমরা ওই ভিসেরা রিপোর্ট, যেটা ভিসেরা এবং পিএম রিপোর্ট দুটা না আসা পর্যন্ত আসলে এটা তার আগ পর্যন্ত যে বিষয়গুলো আছে আমরা আসলে এখনো পর্যন্ত স্যাঙ্গুইন হইতে পারে নাই। তার কারণ ওইখানে যতগুলো সিসি ক্যামেরা ছিল, মানে তারা ওইখানে আসা থেকে শুরু করে একেবারে 11টা পর্যন্ত, মানে মারা যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা সিসি ক্যামেরা একেবারে মানে প্রত্যেকটা মিনিটের হিসাব করছি। কিন্তু তারপরেও আমরা ওই যে বাড়ির যে কেয়ারটেকার ছিল, ওই কেয়ারটেকারের সে আসছে, সেই ছিল, এর বাইরে অন্য কাউরে আমরা পাই নাই। এখন খাবারের সাথে কি ধরনের কি দিল, এটা অন্য কোনো বিষয় ছিল কিনা, এটা আসলে একটু সময় লাগবে, আর ভিসেরা রিপোর্টটা আমাদের পাইতে হবে, না হলে আমরা মিলাতে পারবো না। ওই জন্য এটা এখনো বলার মতো আসে না। আর পিবিআই যেহেতু এটা তদন্ত করতেছে, তখন ওরা বলতে পারবে আর কি। আচ্ছা, ভাটার বিষয়। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে একটা বিষয়
দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে আপনারা জানেন গত 9 জুলাই বিকাল আনুমানিক 9টার সময় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল নামে আমরা চিনি 3 নম্বর গেটের রাস্তার উপরে যে নৃশংসভাবে সোহাগ নামে একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যার পরবর্তীতে দ্রুততম সময়ের ভিতরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘটনার সাথে জড়িত অনেকেই গ্রেপ্তার করে এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর কেরানীগঞ্জ থেকে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো মোহাম্মদ রুমান ব্যাপারী এবং আরেকজন হলো মোহাম্মদ আবির হোসেন। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 12 জনের মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এই 2 জন গ্রেপ্তারের মাধ্যমে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 14। এই যে ঘটনা সেটার প্রেক্ষিতে যে মামলা হয়েছিল সেই মামলায় মোট 19 জন এজাহারভুক্ত আসামি ছিল এবং 20 থেকে 25 জন অজ্ঞাতনামা আসামি ছিল। এজাহার নামে 19 জনের মধ্যে 9 জন আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সময় যে নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপকারী অভি তাকেও আমরা গ্রেফতার করেছি। এই ঘটনায় যে অন্যান্য যে আসামি রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের মাধ্যমে আমাদের যে পুলিশ রিপোর্ট সেটা বিজ্ঞ আদালতে আমরা যথাসময়ে প্রেরণ করতে সক্ষম হব। আর একটা বিষয় যেটা আমাদের যে নিয়মিত কার্যক্রম সে সম্পর্কে আমি একটু বলতে চাই। তার আগে গুলশানে আপনারা জানেন সম্প্রতি 50 লক্ষ টাকা চাঁদাবাজির একটা চাঞ্চল্যকর মামলা রেকর্ড করা হয়। সেই মামলার প্রেক্ষিতে গতকাল যে নতুন একজনকে গ্রেফতার করা হয় এবং তার গ্রেফতারের পরবর্তীতে তার বক্তব্য এবং তার দেখার মতে তার মোহাম্মদপুরের বাসা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং সেই যে মোটরসাইকেলটি গত 17 জুলাই নতুন কেনা হয়েছে মর্মে সে বলেছে এবং প্রাথমিকভাবে এই মোটরসাইকেল কেনার অর্থের উৎস এবং সবকিছু আমরা খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আর গত 24 ঘন্টায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের 549টি টহল কার্যক্রম চলমান ছিল। তার মধ্যে রাতের বেলা 332টি এবং দিনে 217টি টিম কাজ করেছে এবং গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 222 জনকে গ্রেফতার করা হয়। এই একই সময়ে একটি দেশীয় রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, 21টি মোবাইল ফোন, 10,445 টাকা উদ্ধার করা হয়। এছাড়া 330 পিস ইয়াবা, 8 কেজি 630 গ্রাম গাঁজা এবং 70 বোতল ফেন্সিডিল সহ আরো কিছু দেশীয় মাদক দ্রব্য উদ্ধার করা হয়। ঢাকা মহানগর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা আরো ব্যাপকমান করা হয়েছে। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে অবস্থা তা আরো উন্নতি হবে। আর একজন প্রশ্ন করেছেন যে ভাটারা থানায় যে ঘটনা, গত 8 জুলাই ভাটারা থানার একটা ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বসুন্ধরা ক্যাবি কনভেনশন সেন্টারে বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণের আড়ালে অন্য কিছু বিষয় ছিল বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই প্রেক্ষিতে এই মামলায় ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে এবং এই ঘটনার আসলে প্রকৃত অন্য আরো কি কি কারণ রয়েছে সেগুলো প্রতি দেখতে আমরা এখন কাজ করছি। ধন্যবাদ সবাই। আমরা আগে যে 12 জনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে ছিল 9 জন এজাহারনামী আসামি এবং 3 জন তদন্তে প্রাপ্ত। এই যে নতুন করে 2 জনকে গ্রেফতার করা হলো, এই 2 জনও তদন্তে পাওয়া গেছে তাদের সম্পৃক্ততার বিষয়ে। আমরা সাধারণত যে গ্রেফতারকৃত যারা আছে তাদের যে জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পেয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। আপনারা আজকেও বললেন যে র্যাবের পোশাকে এই যে গ্রুপটাকে আপনারা আটক করেছেন তাদেরও আরো সংঘবদ্ধ চক্র রয়েছে, আরো কয়েকটি তারা আর কি দলে মিলে কাজ করে যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে তারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে,
এই এই বিষয়টা নিয়ে আপনাদের এটাকে রোধ করতে আপনাদের কি পদক্ষেপ থাকবে? এটা প্রাথমিকভাবে আমি যেটা অনুরোধ করব, সম্মানিত নগরবাসী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে আপনারা এরকম কোনো বিষয় যদি আপনাদের সন্দেহের উদ্রেক হয়, আপনারা অবশ্যই 999-এর মাধ্যমে সেটা যাচাই বাছাই করে দেখতে পারবেন, অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনের যে নাম্বারে যোগাযোগ করে পুলিশকে অবহিত করতে পারেন। সরকার থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো গ্রেফতার বা যে কোনো প্রক্রিয়ায় কাউকে আটকের বিষয়ে তাদের পরিচয়পত্র প্রদর্শন করা এবং এগুলো নিশ্চিত হয়ে আপনারা কাজ করবেন এবং প্রয়োজনে পুলিশকে সহায়তা করবেন। আর যদি কোনো ক্ষেত্রেই কোনো রকম সন্দেহের উদ্রেক হয়, সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এটা রোধ করতে কি কোনো ধরনের তদন্ত কমিটি করা যায় কিনা বা করা হবে কিনা আপনাদের পক্ষ থেকে? দেখেন, এগুলো কিছু আপনার বিচ্ছিন্ন ঘটনা এবং এক্ষেত্রে যারা অপরাধীরা অনেক সময় নানা ধরনের কৌশল অবলম্বন করে। এটা হয়তো সেরকম কিছু অপকৌশল, এগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অস্বাভাবিক কোনো কিছু করে, সেটা মনে হলে আপনারা তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা নিতে পারেন। সেনাবাহিনী কর্মকর্তা তাকে নিয়ে তাদের সম্পর্কে পুলিশকে বা আর্মি থেকে পুলিশকে কোনো ইনফরমেশন দেওয়া হয়েছে কিনা, এটা নিয়ে আপনারা বিস্তারিত আর কি জানেন? জি, ভাটারা থানা ক্যাবি কনভেনশন হলে যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় এই পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আচ্ছা, সেটা হচ্ছে আমি একটু আচ্ছা, আপনারা জানেন যে যে আগস্ট মাস শুরু হয়েছে। আগস্ট মাস বিভিন্ন সময় বিভিন্ন আমরা দেখি যে একটা ঘটনাবহুল মাস। তো এই আগস্ট মাসকে কেন্দ্র করে অনেকের মধ্যে আশঙ্কা আছে